আপনি জামাত ইসলামীকে কোথায় পাওয়ারে দেখলেন? আমি তো এত দেখি না। আমরা কত মানুষের কত অনুরোধ করি, হ্যাঁ, কত সুবিধা অসুবিধা দূর করার জন্য বলি, আমাদের কত 10টা বললে একটা হয়তো শোনে। হ্যাঁ। কিন্তু আপনার বর্ণনা আর কিছু কিছু মিডিয়া এমন ভাবে জিনিসটাকে সবাই ওয়ার্ল্ড বলে ওয়াইড যে কেমন ভাবে সবগুলি বিশ্ববিদ্যালয় কি সুডো আপনাদের দখলে, শিক্ষক প্রশাসন থেকে না শুরু করে না উপাচার্য। না না, এটা ঠিক না। আপনি চেক করেন, দেখেন কয়টা পাবলিক ইউনিভার্সিটি, কয়টা প্রাইভেট ইউনিভার্সিটি, কয়টা লোক। আমি তো দেখি না যে আমার দলীয় কোনো একটা লোক কোনো বিসি হয়ে আছে। আচ্ছা। মানে একটা লোক একটু ভালো হলে, সৎ হলে, মুখে একটু দাড়ি হলে, একটু নামাজি হলে বলে আরে এই লোকটা জামাতের লোক। এটা একটা আলোচনা। আমি আপনাকে খালি দিয়ে একটা উদাহরণ দিই। হ্যাঁ, আমার ডিসি একবার হ্যাঁ, খুলনা, আমি তখন হ্যাঁ, মোস্ট প্রবাবলি এমপি ছিলাম। তো কিছু ঠিকাদার কন্ট্রাক্টররা নানান ভাবে, ওরা তো আনডিউ প্রিভিলেজ চায়, হুম, তার কাছে গিয়ে কিছু তাদের বিল টিল আনার জন্য গিয়েছে। তো গিয়ে বলছে যে ডিসি সাহেবকে যে স্যার আমাদের এই কাজগুলো একটু করে দেন, আমরা আপনাকে, ওরা আনডিউ কিছু প্রিভিলেজ দেওয়ার জন্য কিছু অফার টফার দিয়েছে আর কি। হুম, কিন্তু ডিসি সাহেব সৎলোক ছিলেন, উনি একেবারেই রিফিউজ করেছেন এবং খুব অসন্তুষ্ট হয়েছেন। হুম। ওই লোকগুলো ফেরত এসে আমাকে বলছে, পরোয়ার ভাই, খুলনার যে ডিসি এ হ্যাঁ। বেটা জামাত করে কেন? মানে আমরা একটু কিছু টাকা দিতে চাইলাম, টাকা নিতে চাইলো না। অথচ ডিসি সাহেবকে আমি চিনতাম, কখনোই সে কোনো দলীয় কোনো কিছু লোক না, আমাদের কোনো দলীয় লোক না, একটা ভদ্রলোক, একটা অনেস্ট পার্সন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গত একদিন আগে ঠিকানায় মহিউদ্দিন টক শোতে গিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরা সাহেব। তো খালেদ মহিউদ্দিনের টক শোতে যাওয়াতে জামাত শিবিরের অনেক নেতাকর্মীরাই ক্ষুব্ধ হয়েছেন। এর আগে আপনারা জানেন যে খালেদ মহিউদ্দিন যখন ঠিকানায় আসেন তখন প্রথম চ্যানেলের সাবস্ক্রাইব ছিল না, কিছুই ছিল না। তো সর্বপ্রথম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে একটা টক শো করাতে সেই চ্যানেলের পপুলার হয়ে যায় এবং ভাইরাল হয়ে যায় বিষয়টা। হওয়ার পরে এখন হাজার হাজার লাখ লাখ সাবস্ক্রাইব হয়ে গেছে, এখন পপুলারিটি পেয়ে গেছে। তো এই দিনে দেখতেছি যে জামাত ইসলামের আরও নেতাকর্মীরা টক শোতে আসতেছে। তো এই কারণেই জামাত শিবিরের সমর্থক সাপোর্টাররা এটা নিয়ে ক্ষুব্ধ হয়েছে। তো দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান। তো তার ভিডিওটা দেখে আসি চলুন, তাহলে আপনারা পুরো বিষয়টা বুঝে যাবেন। বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাংবাদিক খালেদ মহিউদ্দিনের টক শোতে জয়েন করেছিলেন। এই বিষয়টা ভালোভাবে নিতে পারেনি জামাত শিবিরের সমর্থকদের একটা বড় অংশ। তারা সমালোচনা শুরু করেছে। অভিযোগটা এরকম যে খালেদ মহিউদ্দিন তিনি প্রচণ্ড জামাত বিরোধী, ইসলাম বিদ্বেষী, এমনকি অনেকে বলছেন ভারতের দালাল। অতএব তাকে এভাবে প্রমোট করা এটা ঠিক হচ্ছে না। এবার জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল গিয়েছেন, তার আগে জামাতের আমির গিয়েছিলেন। এই কাজগুলো একদম ঠিক হয়নি, ঠিক হচ্ছে না। জামাত শিবিরের নেতাকর্মীরা এই সমালোচনা করার অন্যতম ভিত্তি সাংবাদিক ইলিয়াসের একটা ফেসবুক পোস্ট। সাংবাদিক ইলিয়াস বিষয়টা সামনে আনার পর অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন যে না, এভাবে প্রমোট করছে, এটা ঠিক হচ্ছে। তা আসলে কাজটা ঠিক হয়েছে কিনা যাওয়াটা আমরা সে আলোচনা করব। সাংবাদিক ইলিয়াসের ফেসবুক পোস্টটা যদি একটু দেখি, জামাত ইসলামীর একটা রাজনৈতিক কৌশল দেখলাম, এদের পেছনে যে বাস ঢুকায় তাকেই তাদের ভালো লাগে। এ কথাটা ঠিক। এখন এখানে আরেকটা কথা বলি, জামাত ইসলামের পেছনে সবাই বাস ঢুকায় সুযোগ সুবিধা নেয়ার পর, জামাতকে ব্যবহার করে সামনে ওঠার পর, উপরে ওঠার পর সবাই বাস ঢুকায়। তা বাস ঢুকায় না কারা? যারা জামাতের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা নেয়নি, কিন্তু জামাতের পক্ষে অনবরত নিঃস্বার্থ কথা বলে গেছে বা ন্যায়ের পক্ষে বলে গেছে। কিন্তু যারাই জামাত শিবির নেতাদের ব্যবহার করে প্রমোটেড হয়েছে বা সুযোগ সুবিধা নিয়েছে, তারাই বাস দিয়েছে। দেখেন, তাহলে বাস দিবে না কারা? যাদের উত্থানে জামাত শিবিরের কোনো সাংগঠনিক হেল্প ছিল না। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন যে কারা স্বতঃস্ফূর্তভাবে জামাতের পক্ষে অ্যাক্টিভিজম করে গেছে কিন্তু সাংগঠনিক কোনো সাপোর্ট পায়নি। সাপোজ পিনাকি ভট্টাচার্য যে আজকে পিনাকি হয়েছেন, সাংবাদিক ইলিয়াস যে ইলিয়াস হয়েছেন, এবং ইলিয়াস পিনাকির অধিকাংশ ভক্ত, আমার কথা বললাম না, অধিকাংশ সাবস্ক্রাইবার জামাত শিবিরের, অধিকাংশ, আমি নিশ্চিত। তারা কি জামাতের কোনো সাংগঠনিক হেল্পে এই পর্যায়ে এসেছেন? না। নিঃস্বার্থভাবে তাদের অ্যাক্টিভিজমের সাথে জামাত শিবির নেতাকর্মীদের, সমর্থকদের চিন্তা দর্শন মিলে গিয়েছে, তারা সাবস্ক্রাইব করেছে, ভক্ত হয়ে গিয়েছে। অতএব এরা কখনো বাস দিবে না। সাংবাদিক ইলিয়াস তারা বলেছেন। আর এই যে খালেদ মহিউদ্দিন অবশ্যই ব্র্যান্ড, কোনো সন্দেহ নেই, অনেক জনপ্রিয়, বড় মাপের সাংবাদিক, বিয়ন্ড রিজনেবল ডাউট। খালেদ মহিউদ্দিন নিয়ে অনেক সমালোচনা আছে, সেদিকে যাচ্ছি না। খালেদ মহিউদ্দিন ডয়েচে ভেলের মতো একটা আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করে।
এখন সেখান থেকে তিনি একটা ফুটপাতের পত্রিকায় যাবেন, এই যে ঠিকানা, এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি। ঠিকানার মালিকের কাছে কিন্তু আমিরে জামাত পরাজিত হয়েছিলেন, জামানত বাজেয়াপ্ত হয়েছিল। একজন ব্যবসায়ী নানান দল টল করে বিএনপি করতেন, একসময় অমুক দল তমুক দল, এলডিপি, তারপরে এখন আবার বিএনপি করতে যাচ্ছেন। এরকম একটা অখ্যাত পত্রিকা যেটা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিভিন্ন আনাচে কানাচে ফেলে দিয়ে আসা হয়, সেই জায়গায় খালেদ মহিউদ্দিনের সাথে মতো ইন্টারন্যাশনালি রিনাউন্ড একজন সাংবাদিক কেন চাকরি করবেন? এটা নিয়েই সমস্যা আছে, সন্দেহজনক এটা, যে কোনো বিশেষ এজেন্ডা অথবা বিশেষ কোনো সুযোগ সুবিধা বা বিশেষ কোনো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এটা করেছেন। মানে ওই প্রতিষ্ঠানটাকে উপরে উঠিয়ে দেওয়াটাই খালেদ মহিউদ্দিনের অন্যতম উদ্দেশ্য, এবং এই জন্য খালেদ মহিউদ্দিন ডেফিনেটলি এক্সট্রা কোনো সুযোগ সুবিধা পান। কারণ স্বাভাবিকভাবে একজন ডয়েচে ভেলের সাংবাদিক এরকম একটা থার্ড ক্লাস পত্রিকায় চাকরি করতে আসবেন, এটা অবাস্তব। এখন খালেদ মহিউদ্দিন এখানে এসে এই অস্বাভাবিক কাজ করে তিনি জামাতকে ব্যবহার করে এই এই ঠিকানাকে উঠিয়ে, ঠিকানায় খালেদ মহিউদ্দিন এটাকে উঠিয়ে দিয়েছেন। খালেদ মহিউদ্দিন এখানে এসেছেন, অল্প সাবস্ক্রাইবার হয় না, যেই আমিরে জামাতকে আনলেন একদিন টকশোতে, মুহূর্তের মধ্যে খালেদ মহিউদ্দিন হিট, ঠিকানা হিট। এক ডাক্তার শফিকুর রহমানকে টকশোতে এনে যে পরিমাণ সাবস্ক্রাইবার এই ঠিকানায় খালেদ মহিউদ্দিন পেয়েছে, খালেদ মহিউদ্দিন সব মিলিয়েও এত সাবস্ক্রাইবার একসাথে পায় নাই। এবং ওই দিন খেয়াল করেছেন কিনা, খালেদ মহিউদ্দিন কোন পন্থী এটা নিয়ে আমাদের আপত্তি না, কিন্তু এই প্রতারণাগুলো আমাদের আপত্তি। খালেদ মহিউদ্দিন ওই দিন আমিরে জামাত যেদিন গিয়েছিলেন, সেদিন যে প্রশ্ন করেছেন আমিরে জামাতের কাছে এবং আমিরে জামাত যে উত্তর দিয়েছেন, সেটা ছিল নিচু লেভেলের টকশো। আমিরে জামাতের পারফরমেন্স ছিল অত্যন্ত দুর্বল। অনেকে তো প্রশংসা করেছেন, কিন্তু আমি বলেছিলাম খুব লো পারফরমেন্স ছিল। খালেদ মহিউদ্দিন চাইলে আমিরে জামাতকে পেঁচিয়ে ধরতে পারতেন, কিন্তু ধরেননি। খালেদ মহিউদ্দিন ইচ্ছাকৃতভাবে আমিরে জামাতকে ছাড় দিয়েছেন, সম্পূরক প্রশ্ন করেননি, পাল্টা প্রশ্ন করেননি। কেন? কারণ আমিরে জামাতের সাথে সহনশীল আচরণ করে খালেদ মহিউদ্দিনের স্বভাবসুলভ যে কৌশল, সেটাকে চাপা রেখে জামাত শিবিরের নিরীহ সাবস্ক্রাইবারদের সাবস্ক্রাইব পাওয়াটা ওই দিন উদ্দেশ্য ছিল। এই প্রতারণাটা খালেদ মহিউদ্দিন করেছেন, এটা ঠিক না, আমরা এই জায়গাটা বিরোধিতা করি। তো আমিরে জামাতকে নিয়ে এইভাবে খালেদ মহিউদ্দিন বা তার মিডিয়াকে হিট করেছেন, তখন এটা আমিরে জামাতের ওই টকশোতে যাওয়া উচিত ছিল না। এখন ডাক্তার এই সেক্রেটারি জেনারেল যা উচিত হয়েছে কিনা এটা বুঝতে হলে আপনাকে এইটা আগে বুঝতে হবে। কারণ আমি বলেছিলাম যে না, যেতেই পারে, কিন্তু একটা অখ্যাত মিডিয়ায় আমিরে জামাত যাবেন এটা হয় না। ঠিক আছে, ওখানে জামাতের শফিকুল ইসলাম মাসুদরা প্রথমে যাক, বা এই সারির নেতারা, তৃতীয় চতুর্থ সারির নেতারা যাক, সেলিমউদ্দিনরা যাক, এরপরে সেক্রেটারি জেনারেল, এরপরে সবকিছু ঠিকঠাক থাকলে একদিন আমিরে জামাত যাবেন, এটা হতে পারে। কিন্তু শুরুতেই আমিরে জামাত গেলেন, এটা সন্দেহজনক। তা আমিরে জামাতের ওইটা ছিল ভুল। এখন আমিরে জামাত যদি কোনো টকশোতে যান, তো ওই প্ল্যাটফর্মে সেক্রেটারি জেনারেল যাওয়া নিয়ে মোটেই আপত্তি করা উচিত না। অতএব আজকে যারা আপত্তি করছেন যে কেন গেল, তাদের আপত্তির জায়গাটা, বা কেউ যদি গালি দিয়ে থাকেন, গালিটা সবার আগে দেওয়া উচিত আমিরে জামাতকে, সেক্রেটারি জেনারেলকে মোটেও না। কারণ আমির যেখানে গিয়েছেন সেখানে সেক্রেটারি জেনারেল কেন যাবেন না? আর ওটাকে তো হিট বানিয়ে দিয়েছেন আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল তো যেতেই পারেন, এটা একটা বিষয়। এরপরে দর্শক, যাওয়া উচিত কিনা, এটা যদি একটা সিম্পল একটা থিওরি, এটা তো সবাই আমরা বুঝি যে রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন জায়গায় যেতে হয়। সব মিডিয়া তো নিজের পছন্দের হবে না, পক্ষে থাকবে, বিভিন্ন জায়গায় যাবে। হ্যাঁ, এক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে সাংগঠনিক সিদ্ধান্ত হতে পারে, যেমন বিএনপি সময় টিভি এবং ৭১-এর বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছিল যে ওটা বর্জন করবে। তো এরকম জামাত যদি কোনো একটা মিডিয়া প্রচন্ড জামাত বিরোধিতার কারণে এটা বর্জন করার সিদ্ধান্ত নেয়, সেখানে যাবে না। এখন এমনিতে স্বাভাবিকভাবে পক্ষে বিপক্ষে সমালোচনা করলে সেখানে যাওয়া উচিত। এই জায়গা থেকে খালেদ মহিউদ্দিনের টকশোতে যাওয়াটা আমি মোটেই অন্যায় মনে করি না। কিন্তু ওই যে খালেদ মহিউদ্দিনের প্রতারণায় সুযোগ করে দেওয়াটা, আমিরে জামাত প্রথমে যাওয়াটা, এটা অদূরদর্শিতা মনে করি, এটা অন্যায় না, অদূরদর্শিতা। এরপর দেখেন আরো কিছু সমস্যা আছে, এই জায়গাটা আমি হিট করতে চাই। সাপোজ জনমত তৈরিতে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস কিংবা কনক সরোয়ার তো টকশো করেন নিয়মিত, তাদের যে অবদান, তাদের যে তাসির জনগণের উপর, তার ১০০ ভাগের ১ ভাগ তাসির ওই খালেদ মহিউদ্দিনের নেই। খালেদ মহিউদ্দিন একটা ভাব আছে, কোট টাই, উন্নত ডেকোরেশন, এই স্মার্টলি কথা বলা অমুক, কিন্তু সহজ সরল প্রেজেন্টেশনের মাধ্যমে মানুষের মনের মধ্যে ঢুকিয়ে মানুষের মনে একটা জিনিস গেঁথে দেওয়া, এই কাজটা করতে পারেন পিনাকি, ইলিয়াস, কনক সরোয়ার। এবং জামাতের সবচেয়ে বেশি উপকার করেছেন গত 15 বছরে পিনাকি, ইলিয়াস, এই কনক সরোয়ার, এরা। এই খালেদ মহিউদ্দিনরা কোনো উপকার করেননি। কিন্তু তারপরও দেখবেন জামাতের এই আপত্তির জায়গাটা, জামাতের আমিরকে যদি পিনাকি ভট্টাচার্য দাওয়াত দেয়, জামাতের আমিরকে বা সেক্রেটারি জেনারেলকে যদি ইলিয়াস দাওয়াত দেয় কিংবা কনক সরোয়ার দাওয়াত দেয়, যাবে? আমার মনে হয় না যে যাবে। কারণ এরা নিঃস্বার্থভাবে জামাতের উপকার করেছে, অতএব যে নিঃস্বার্থ উপকার করে তার কাছে কেনই বা যাবে? এটা তো সহজ হিসাব। আর যে বাস দিতে পারবে নিয়ে, তার কাছেই যাবে, এটাই। অথচ
পিনাকিদের বা কনক সরোয়ারদের যে অবদান, তাদের যে তাসির, তাদের যে কন্ট্রিবিউশন বা হেল্প জামাতের প্রতি, এর ধারে কাছেও খালেদ মহিউদ্দিন নেই। কিন্তু খালেদ মহিউদ্দিনের কাছে যাবে, কিন্তু পিনাকি কনক সরোয়ারদের কাছে আসবে না। মানে এটা ওই যে কিছু আমাদের গ্রামের চাচাতো ভাইদের দৃষ্টিভঙ্গির মতো, যে একটু ভাব খালেদ মহিউদ্দিন আবার কোট টাই পরা কত কি, না গেলে হয়। খালেদ মহিউদ্দিনটা কিন্তু একটা থার্ড ক্লাস মিডিয়া, তার চেয়ে এক পিনাকি ভট্টাচার্যের প্রভাব অনেক বেশি, তাদের কাছে যাবে না। এই জায়গাটা হচ্ছে আমার আপত্তির জায়গা। খালেদ মহিউদ্দিন এত বাস দেয়, তারপর ধারাবাহিকভাবে তার টকশোতে জয়েন করেছেন। খালেদ মহিউদ্দিনের ডিডব্লিউ থেকে চাকরি যাওয়ার পর না সেখান থেকে ছেড়ে গিয়েছেন আমি জানি না, যাই হোক, সে ঠিকানা নামে নিউ ইয়র্কের ফ্রি পত্রিকাতে চাকরি নিয়েছে। বিভিন্ন বাঙালি দোকানে পত্রিকা ফেলে রাখা হয়, পাবলিক সেই পত্রিকা দিয়ে শরীরে ময়লা লাগলে পরিষ্কার করে, এরকম একটা সাপ্তাহিক পত্রিকাকে প্রথম প্রমোট করে জামাতের আমির। তারপর থেকে দলটির বিভিন্ন নেতারা এই রাস্তায় পত্রিকা ইউটিউব টকশোতে অংশগ্রহণ করে, যেখানে তাদেরকে বরাবরই অপমান করা হয়। খালেদ মহিউদ্দিনের মতো একজন কট্টর ইসলাম বিরোধী প্রমোট করে জামাত ইসলাম নিজেদের পাছায় যে নিজেই বাস ঢুকাচ্ছে, সেটা কদিন পর বুঝবে। কারণ এই ইউটিউব চ্যানেলটি যত বড় হবে ততই তাদের দেশের জন্য ক্ষতির কারণ হবে, এটা জামাত বুঝবে না। তবে হ্যাঁ, আমি মনে করি ওই যে টকশোতে যাওয়া উচিত, শত্রু হলেও সাংগঠনিকভাবে বর্জন না করলে সেখানে দাওয়াত দিলে যেতে পারে, কিন্তু এত বড় নেতা যাবেন এটা আমি সমর্থন করি না। আর এই ঠিকানায় খালেদ মহিউদ্দিন এটাকে প্রতিষ্ঠিত করে দিয়ে এসেছেন আমিরে জামাত, এটাকে আমি সন্দেহ করি। অতএব উচিত অনুচিত এটার মূলটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমি জানি না যে কেন ইলিয়াস ডাকলে কিংবা পিনাকি কিংবা কনক সরোয়ার ডাকলে যাবেন না বা যাবেন কিনা, এই জায়গাটায় আসল পরীক্ষা, রাজনীতির খেলা এই জায়গায়। এখন ইলিয়াসরা তো সত্য কথা বলেন, ডাক্তার তাহেরদের ভারত কানেকশন, আওয়ামী লীগ কানেকশন ফাঁস করে দেন, এই কারণে ইলিয়াসদের কাছে যেতে ভয় পান অনেক। এগুলো দুঃখজনক এবং জামাতের সমস্যা। আশা করি বুঝাতে পেরেছি আপনাদের বাস্তব। দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন, আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো কি কারণে জামাত শিবিরের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়েছে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।